এত বড় শহরে রাস্তা চলতে কারোর নজর তোমার উপর পড়ছে, এটা অস্বাভাবিক কিছুই না। মানে যেমন ধরো রাস্তায় হাঁটতে হাঁটতে ক্ষণিকের জন্য কারোর সাথে আই কন্ট্যাক্ট। কিন্তু এসব ছাড়িও একটা ভিন্ন ধরনের নজর থাকে, এমন একটি যা তোমার হাড় পর্যন্ত ঠান্ডা করে দিতে পারে। এমনকি কেউ যখন তোমার আশেপাশে থাকে না তখনও তোমাকে তার উপস্থিতি সম্পর্কে সচেতন করে তোলে। আমাদের মেন ক্যারেক্টার কিম তেয়াং উর্ফে তের সাথেও এমন ঘটে চলেছে। তে যখন তাকে লক্ষ্য করতে শুরু করে, লম্বা বাদামি চুল, সুন্দর চোখ, নিখুঁত ফিগার ওয়ালা ছেলেটাকে, প্রথমে সে ভেবেছিল এটা একটা কাকতালীয় ব্যাপার, কেউ তাকে কেন স্টক করবে, তাই না? কিন্তু তারপর আবারও ঘটলো, আবারও আবারও বারবার ঘটতে লাগলো। ছেলেটাকে তে নানা জায়গায় দেখতে পেল। একদিন তে তাকে লক্ষ্য করে। তে তার বিল্ডিং থেকে বের হয়ে ফুটপাতের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। তার কয়েক কদম পিছনে কেউ একজন আসছে। তে তাকে পাত্তা দেয় না, কত লোক রাস্তা দিয়ে হেঁটে যায়। কিন্তু পরের দিন তে তাকে আবারও দেখতে পায়, সে একই জায়গায়, একই রাস্তায়, একই সময়। ছেলেটা সব সময় কালো পোশাক পরে থাকে, ক্যাপ পরে থাকে, মাস্ক পরে থাকে। কখনোই তে তার চেহারা দেখেনি। খুব বেশি সময় না যেতেই তে বুঝতে পারে যে ওই কালো কাপড় পরিহিত ছেলেটা তাকে অনুসরণ করে। আশ্চর্যের বিষয় হলো সে প্রকাশ্যে কিচ্ছু করেনি, কোনো সংঘাত বা সরাসরি কোনো হুমকিও দেয়নি। এভাবেই পিছনে যেত, সর্বদা দৃষ্টির আড়ালে, সর্বদা এত দূরে যে চারপাশে অন্যরা তাকে অলক্ষিত রাখতে পারে। তে যখনই পিছনে তাকাতো ছেলেটা তাকে দেখতে পেত। সে মাথা নিচু করে দু হাত পকেটে গুজে হাঁটছে। আর যখন তে প্রথমবারের মতো সে মাস্ক ম্যানের মুখ দেখে তখন তের পেটে প্রজাপতির ঝাঁক উঠতে শুরু করে। তে মেট্রোতে যাচ্ছিল, কাউন্টারে স্ক্যানারে তে ফেস স্ক্যান করার পর এগিয়ে যেতে সেই মাস্ক পরা ছেলেটা ফেস স্ক্যান করার জন্য মাস্ক খোলে। সেই মুহূর্তেই তে তাকে দেখে। সে এমন কোনো এলোমেলো ছলনা ছাড়া মানুষ ছিল না যাকে তে কি কেউই উপেক্ষা করতে পারে। তার চোখ খুব তীব্র এবং অন্ধকার, তাকে যেন সে চোখ দিয়ে পরিমাপ করছিল, অধ্যয়ন করছিল। তে থো হয়ে যায়, তার চোখের তেজস্ক্রিয়তায় তে কেঁপে ওঠে। সেই চোখের ভয়টা ভাইরাসের মতো তার ভিতরে ঢুকে পড়ে, সবকিছুতেই সংক্রমিত হয়। প্রতি রাতে বিছানায় শুয়ে তের এই ভাবনা হতে থাকে যে কেউ কোথাও না কোথাও তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে, এবং এটা কেবল সে ছিল, সে অন্ধকার চোখ। রাত 9টায় তে তার কফি শপের পার্ট টাইম জব শেষ করে ক্লান্ত ও ভাবে বাড়িতে ফিরছে। রাস্তায় লোকজন কম, তার পিছনে ছায়ার মতো চলছে সেই মাস্ক ম্যান। ঠিক তখনই পিছন থেকে একটা আওয়াজ শুনতে পায় সে, এই সময় তোমাকে আরো সাবধান থাকা উচিত। তে থমকে যায়, হঠাৎ কণ্ঠে চমকে ওঠে। রাস্তাটা শান্ত ছিল, পুরো শহরটা ঘুমে মৃদু নিঃশ্বাস ফেলছিল। তার হৃদস্পন্দন বেড়ে যায়। তার কণ্ঠ ছিল মসৃণ, খুবই শান্ত, খুব বেশি সংযত, যা তের মধ্যে একটা ঠান্ডা ভাব এনে দেয়। আমি ঠিক আছি। তিনি নিজেকে সামলে নেয়, তার হাত ব্যাগের ফিতেটা খুবই শক্ত করে চেপে ধরে। এটা আমার চেনা শহর। সে মৃদু হেসে বলল, যেন সে চিন্তিত ছিল না। তুমি তাই মনে করো? তে আচমকা তার মুখের দিকে পুরোপুরি ঘুরে তাকায়। তার লম্বা গাঢ় বাদামি চুল তার চোখের উপর ছড়িয়ে পড়েছে। তার মুখের ভাবগুলো স্পষ্ট এবং তীক্ষ্ণ, কিন্তু তার চেহারা থেকে অস্থির করে তোলেনি। সে যেভাবে দাঁড়িয়ে ছিল তের দিকে, এমন ভাবে তাকিয়ে ছিল যেন সে এক ধরনের ধাঁধায় আছে, যেন সে তার সম্পর্কে সবকিছু আগে থেকেই জানে। তে মুখের ভাবটা বোঝার চেষ্টা করে। আমি কি তোমাকে চিনি? সে মাথা নাড়ল, যেন সে তের প্রশ্নে ভাবছে। আমার মনে হয় না আমরা এর আগে দেখা করেছি, কিন্তু আমি অনেকদিন ধরেই তোমাকে দেখে আসছি। কথাগুলো তের মুখে থাপ্পড়ের মতো আঘাত করলো। তার মন যেন ছুটতে শুরু করলো। কি? তার হিসাবে ধীর হাসি বেরিয়ে আসে। তোমার ভয় পাওয়া দরকার নেই তে, আমি তোমার কোনো ক্ষতি করব না। তে চিৎকার করতে চাইছিল, কিন্তু তার গলা শুকিয়ে যাচ্ছিল, কণ্ঠস্বর ভিতরে আতঙ্কের মধ্যে আটকে ছিল। সে তের নাম জানতো। তুমি এটা কেন করছো? তার দৃষ্টি নরম হয়ে আসে, প্রায় কোমল, যেন সে তের ভয়ের মুখ দেখে মজা পাচ্ছে। কারণ তুমি আমার, আর তুমি এখনো তা জানো না। তে দৌড়াতে যাচ্ছিল, কিন্তু তার পা মাটিতে আটকে গেল, শরীর সেই জায়গায় জমে গেল। মাস্ক পরা ছেলেটা এক পা এগিয়ে আসে, তার দিকে দূরত্ব কমিয়ে আনে। তে একটা ঢোক গেলে,
আমার কাছ থেকে দূরে থেকো। সে কোনো উত্তর দিল না, শুধু অন্ধকার অস্থির চোখে তার দিকে তাকিয়ে রইল, যেন সে মুহূর্তটি উপভোগ করছে। আমি সবসময় তোমার কাছে থাকবো। কথাটা বলে তার এক মুহূর্ত না দাঁড়িয়ে পিছন ঘুরে চলে গেল, ঠিক তেমনই যেমন ভাবে সে এসেছিল, শান্ত ও নিবিড়। মাস্ক পরা ছেলেটা চলে যাওয়ার পর দিয়ে অনেকক্ষণ ধরে সেই জায়গায় দাঁড়িয়ে থাকে। তার পা কাঁপছিল, মাথা ঘুরছিল। এই মাত্র কি হলো? এটা কি কোনো বিকৃত রসিকতা, নাকি সত্যি এমন কোনো লোক যে তাকে স্টক করছে, যে তার প্রতি অবসেসড? তে যেন আর রাতে ঘুমাতে পারে না। অ্যাপার্টমেন্টের প্রতিটা কোণায় মৃদুর চেয়েও মৃদু শব্দ তার কানে এসে তীব্রভাবে লাগে। মেঝের প্রতিটি খচখচ শব্দ অথবা বাতাসের শীষ তার মেরুদণ্ড ঠান্ডা করে দেয়। একটা কথাই সবসময় মনে হতে থাকে, আমি সবসময় তোমার কাছে থাকবো। এটা ছিল একটা প্রতিশ্রুতি, একটা হুমকি, আর তে এটাকে এড়াতে পারছিল না। শহরের রাস্তাগুলো আবছা আলোয় আলোকিত, কুকুরগুলো ফুটপাতে বিশ্রাম নিচ্ছে, দূরের জনজাটের কোলাহল মনের এক ঘিমকে কাটিয়ে তুলছে। তে মাথা নিচু করে তাড়াহুড়োই হাঁটছে। আগের চেয়েও বেশি অস্বস্তি বোধ করছে তার। বড় শান্ত রাস্তায় পা রাখার মুহূর্তেই সে অনুভব করে সেই ওজন, সে পরিচিত টান, যা থেকে বলেছিল কেউ একজন তাকে দেখছে। তে মাথা ঘুরিয়ে চারপাশে পরিবেশ পরীক্ষা করে। কিছুই দেখতে পায় না, শুধু ফাঁকা ফুটপাত আর রাস্তায় মৃদু আলো। তার হাঁটার গতি বেড়ে যায়, নিঃশ্বাস দ্রুত হওয়ার সাথে সাথে হৃদস্পন্দন বেড়ে যায়। প্রতিটি পদক্ষেপের সাথে বাতাস আরো ঘন হয়ে ওঠে, ঘাড়ের পিছনে লোম গুলে দাঁড়িয়ে যায়। হঠাৎ করেই সে তার পিছনে ছায়া থেকে বেরিয়ে আসে, তার সামনে এসে দাঁড়ায়, যেন সে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। তার লম্বা দেহ রাস্তার বাতির ঝিকিমিকি আলোয় আলোকিত হচ্ছে, তার অন্ধকার চোখ তার চোখগুলোর উপর আটকে। তুমি? আমি কি তোমাকে বলিনি? তার শান্ত স্বর প্রায় স্নিগ্ধ। আমি সবসময় তোমার কাছে থাকবো। তার মস্তিষ্কের গতিবিধি ঠিক হওয়ার আগেই তার পা নড়তে লাগে। সে ঘুরে দাঁড়িয়ে দৌড়াতে লাগে। রাতে নিস্তব্ধতায় পায়ের পদধ্বনি প্রতিধ্বনিত হতে লাগে। তে কোথায় যাচ্ছিল সেটা তার মাথায় ছিল না, তাকে কেবল পালাতে হবে। কিছুক্ষণের মধ্যেই তে অনুভব করে তার ঠান্ডা হাত তার কবজিকে টেনে ধরেছে। সে চিৎকার করে ওঠে, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। তে নিজেকে পিছনে টানতে থাকে, কিন্তু মাস্ক পরা ছেলেটা হাল ছাড়ে না। তার মুখের ভাব অস্পষ্ট, তার কালো চোখ দুটো এমন কিছুতে ভরে গিয়েছিল যাতে ঠিক ধরতে পারে না। এটা রাগ ছিল না, এটা ঘৃণাও ছিল না, এটা ছিল এক ধরনের আবেশ, অবসেশন। লোকটা দেখে এক ঝটকায় তার কাছে টেনে নেয়। সে বিড়বিড় করে বলে, তার মুক্ত হাতে এদের মুখ থেকে চুলের এক টুকরো সরিয়ে দেয়। তুমি আমার সাথে ফাইট করতে চাও? তাহলে তুমি নিজেকেই হার্ট করবে। সে কাতর হয়ে মিনতি করে, দয়া করে, তুমি এরকম কেন করছো? তুমি আমার কাছ থেকে কি চাও? আমি তোমাকে বলেছিলাম না, তুমি আমার। কোনো প্রতিবাদ করার আগে সবকিছু কেমন অন্ধকার হয়ে যায়, চোখের সামনে মুখটা ঝাপসা হয়ে যায়। হালকা ফুলের গন্ধে তার ঘুম ভেঙে যায়। হয়তো ল্যাভেন্ডার, মাথা ঝিমঝিম করছে, তার মনে হচ্ছে নরম কিছুর উপর সে শুয়ে আছে। ঘরের আবছা আলোর সাথে মানিয়ে নিতে তে চোখ টান করে। যখন তে বুঝতে পারে সে নিজের বাড়িতে নেই, তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে তার মনে। ঘরটি অপরিচিত, খুবই পরিষ্কার, খুবই নিখুঁত, খুবই সাধারণ। কেবল একটি বিছানা, একটি চেয়ার এবং একটি টেবিল। কোনো জানালা ছিল না, কেবল একটা দরজা ছিল। তে নড়াচড়া করার চেষ্টা করে, কিন্তু তার কবজিটি বাঁধা, নরম কিন্তু অদম্য কিছু দিয়ে বাঁধা। তে নিজের হাত টানতে চেষ্টা করে, তখনই দরজা খোলার শব্দ তাকে তার জায়গায় স্থির করে দেয়। সে ভিতরে পা রাখলো। সেই স্টকার, তার মুখের ভাব শান্ত এবং সংযত, যেন এটাই পৃথিবীর সব থেকে স্বাভাবিক ঘটনা। তার হাতে একটা ট্রেতে এক গ্লাস পানি আর একটা বাটির মধ্যে স্যুপ। তুমি জেগে আছো? এটা কি? আমি কোথায়? তুমি নিরাপদে আছো, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তে তার দিকে তাকায়, ভিতরে রাগ আর ভয় জ্বলছে। আমাকে যেতে দাও, আমি তোমাকে চিনি না, তুমি আমার কাছ থেকে কি চাও? লোকটি মাথা নাড়ে। আমি জংকুক, আর আমি চাই তুমি যেন বুঝতে পারো। বুঝতে? কি বুঝতে? তে চিৎকার করে ওঠে,
তুমি পাগল, তুমি কেন আমার পিছনে পড়ে আছো? স্টকার জঙ্কুকের চোয়াল শক্ত হয়ে যায় আর প্রথমবারের মতো তার চোখে বিপজ্জনক কিছুর ঝিকিমিকি দেখতে পাওয়া যায়। আরো কাছে এগিয়ে আসে, থুতনি আলতো করে কিন্তু শক্ত করে চেপে ধরে, তেকে তার দিকে তাকাতে বাধ্য করে। আমি তোমাকে স্টক করি কারণ আমি তোমার কেয়ার করি। তুমি হয়তো এখন এটা বুঝতে পারবে না, কিন্তু পরে তুমি বুঝতে পারবে যে আমার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। তে সরে আসার চেষ্টা করে জঙ্কুক তার হাত শক্ত করে ধরে রাখে। তার দৃষ্টির তীব্রতায় তে নিঃশ্বাস আটকে আসছিল, ভয়ের মিশ্রণ এবং অন্য কিছু যার নাম তে নিতে পারবে না। জঙ্কুক আরো কাছে ঝুঁকে পড়ে, তার ঠোঁট তের কানের কাছে ফিসফিসে বলে, তুমি আমাকে বিশ্বাস করতে শিখে যাবে। তের হৃদয় কেঁপে ওঠে, তার আবেগের বোঝা সে তের উপর চাপিয়ে দিচ্ছে। সে পিছিয়ে গেল। তুমি কোথাও যাচ্ছ না। তার স্বর ছিল নিচু এবং নিয়ন্ত্রিত, কিন্তু এর একটা ধার ছিল যা তের মেরুদণ্ডকে শক্ত করে তোলে। ঠোঁট দুটো থরথর করে কাঁপতে লাগে, কিন্তু জঙ্কুকের চোখে কোনো দয়া ছিল না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে হাত জোড় করছি। জঙ্কুক আরো কাছে এগিয়ে আসে, প্রতিটি পদক্ষেপে ইচ্ছাকৃতভাবে তের একদম কাছে এসে দাঁড়ায়। তার শরীরের তাপ তের কাছে পর্যন্ত আসতে লাগে। তাদের মধ্যকার উত্তেজনার তাপ অনুভব করতে পারে, এমন একটি চাপ যা তার হৃদয়কে স্পন্দিত করে তুলছিল। এটা তোমার ডিসাইড করার কোনো ক্ষমতা নেই, সে ফিসফিস করে বলে। তার নিঃশ্বাস তার কানের উপর পড়ে। তে সহজাতভাবে পিছু হাঁটতে চায়, কিন্তু জঙ্কুক তার হাত তার কাঁধের উপর রাখে, তাকে হালকাভাবে স্পর্শ করে। তুমি আমার সাথে লড়াই করবে? তে জঙ্কুকের কণ্ঠস্বর প্রায় শান্ত ছিল, কিন্তু তার হাত তের কাঁধের এতটাই শক্ত ছিল যে তে ভয়ে কাঁপতে লাগে। কিন্তু তাতে কিছুই যায় আসে না, তুমি খুব শীঘ্রই শিখে যাবে। আমাকে তুমি প্রতিরোধ করতে পারবে না, অন্তত এখন নয়, এখানে নয়। তে চিৎকার করতে চাইছিল, কিন্তু সে জানতো যদি তে তা করে তাহলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। পরিবর্তিতে তে নিজেকে শক্ত রাখার উপর মনোযোগ দেয়। শীতের রাতে জঙ্কুকের উষ্ণ চুমুতে তে হিম হয়ে যায়, তার শরীরের প্রতিটি পেশি আটকে যায়। জঙ্কুকের নিঃশ্বাস তের ত্বককে কাঁটা লাগিয়ে দিচ্ছে। ইউ আর মাইন তে। তুমি হয়তো এখন বিশ্বাস করবে না, কিন্তু তুমি ঠিকই বিশ্বাস করবে। আমি একমাত্র যে তোমাকে প্রোটেক্ট করতে পারি। সে মরিয়া হয়ে যেতে চাইছিল, আবার তার থেকে মুক্তি পেতে চাইছিল। না! Are you loving it or not you? জঙ্কুক তার মুখের সামনে উঠে আসে। তে তাকে পাল্টা চুমু করে না। জঙ্কুক তার উপর আবারও অ্যাটাক করে। তে নিজেকে সেখানে হারিয়ে ফেলতে শুরু করে, নিজেকে সে ভাসিয়ে দেয়। সে জানে না কেন সে এটা করে, সে জানে না কেন সে দুর্বল হয়ে পড়েছিল। গুড গার্ল। জঙ্কুক ঘুরে দাঁড়িয়ে সেখান থেকে ধীরে ধীরে চলে যায়। তে নড়ে না, নড়ার সাহসও করে না। জঙ্কুক দরজার কাছে থেমে যায়, কাঁধের উপর থেকে তের দিকে তাকায়। তুমি শিখে যাবে, তুমি এসব মেনে নিতে শিখে যাবে। দিনগুলো ভয় আর হতাশার এক অবিরাম ঝাপসা অন্ধকারে পরিণত হতে লাগে। এটাকে অনেকটা কারাগারের মতোই মনে হতে লাগে। জানালা দরজা বন্ধ। জঙ্কুক তার আর তের মাঝে যত্ন ও নিষ্ঠুরতার মধ্যে সূক্ষ্ম রেখা টেনে দেয়। প্রথমে সে তের সম্মতি ছাড়াই তাকে জোর করে, সে চিৎকার করতে পারে না, কেবল ব্যথায় কান্না করে। রাগ ঠান্ডা হয়ে গেলে জঙ্কুক তের জন্য খাবার, জল, এমনকি কম্বলও এনে দেয়। জঙ্কুক যখনই তের কাছে আসতো একটা কথাই বলতো, একদিন তুমি বুঝতে পারবে। তার কণ্ঠস্বর নিচু এবং নরম, তুমি আমার সাথে এখানে সেফ। তে তার মুখে হাসি ফোটাতে চাইতো, কিন্তু বুকের ভিতরের ভয় তার মুখ বন্ধ করে রেখেছিল। এক মুহূর্তে সে এমন আচরণ করতো যেন তেই পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস। তার স্পর্শ কোমল আর দৃষ্টি নরম। পর মুহূর্তে সে নিষ্ঠুর এবং অদম্য। তের জীবনের উপর তার আঁকড়ে থাকাটা পাপের মতো শক্ত। তে তাকে ঘৃণা করে,
জঙ্কুক যেভাবে থেকে নিয়ন্ত্রণ করতো সে এমন আচরণ করতো যেন সে থেকে এখানে রেখে তার প্রতি অনুগ্রহ করছে। তাদের ঘৃণার কারণ ছিল সে যেভাবে তের দিকে তাকাতো যেন সে কোনো পুরস্কার যা জঙ্কুক জিতেছে। গত কয়েকদিন ধরেই তে তাকে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছে। সে প্রতিটি মুহূর্তগুলো লক্ষ্য করছে। জঙ্কুক কোনো অজেয় ছিল না, সে মানুষ ছিল, আর মানুষই ভুল করে। জঙ্কুক যখনই কোথাও যেত সে কখনো তেকে বলে যেত না যে সে কোথায় যাচ্ছে। সে কেবল তার পিছনে দরজাটি বন্ধ করে লক করে দিত এবং তেকে সতর্ক করে যেত। কিন্তু আজ তে এমন কিছু লক্ষ্য করেছে যা সে আগে করেনি। তার উপরে জানালায় একটি লক ছিল যেটা পুরোপুরি সংরক্ষিত ছিল না। তে যখন বিছানার উপর দাঁড়িয়ে সেটি পর্যবেক্ষণ করে তখন তার হৃদস্পন্দন বেড়ে যায়। স্বাধীনতার কথা ভেবে তার হাত পা কাঁপতে লাগে। তে জানালার লকটা টেনে ধরে, জোর করে খোলার সময় তার আঙুল ব্যথা পায়। জানালাটা খুব বড় ছিল না, কিন্তু ভিতরে ঢোকার জন্য যথেষ্ট প্রশস্ত ছিল। তে কোনো কথা না ভেবে জানালা দিয়ে ঝাঁপ দেয়। ঝাঁপ দিতেই সে যেন কোনো ঝোপের মধ্যে পড়ে যায়। মনে হলো যেন অনেক উপর থেকে পড়েছে। কিছুক্ষণ পর আস্তে আস্তে উঠে দাঁড়ায়। ঠান্ডা বাতাস এসে তের মুখে থাপ্পড়ের মতো আঘাত করে। পা খালি থাকায় কিছু ধারালো পায়ে বাঁধে। তাতে তে কিছুই যায় আসে না, তার মাথায় শুধু পালানোর চিন্তা। তে এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়াতে লাগে। বাইরের পৃথিবীটা অন্ধকার এবং অপরিচিত। রাতের অন্ধকারে গাছগুলো ছায়ার মতো ভেসে বেড়াচ্ছিল। তে বুঝতে পারছে না সে কোথায় যাচ্ছে। তার নিঃশ্বাস হঠাৎ করে বেরিয়ে আসে। হৃদস্পন্দন এত জোরে জোরে ধুক ধুক করে ওঠে। একটা গাছের শিকড়ে তার পা আটকে তে মুখ থুবড়ে পড়ে গেছে নিচে। কিন্তু কান্না করা বা চিৎকার করার সময় তার কাছে নেই। সে নিজেকে ঠেলে দাঁড় করিয়ে দৌড়াতে লাগে। বনটা অবিরাম মনে হচ্ছিল, প্রতিটি গাছে আগের গাছের মতোই দেখাচ্ছিল। অবশেষে তে একটি ছোট ঘর দেখতে পায়। অন্ধকারে এর জানালাগুলো উষ্ণভাবে জ্বলছিল। সে যদি এত মরিয়া না হতো তবে সে এই ধরনের জায়গাটিকে নিশ্চয়ই উপেক্ষা করত। তে ঘরটির দরজার কাছে এগিয়ে যায়। তার প্রতিটি পদক্ষেপে তার হাঁটু কাঁপছে, পা দুটো ধরে রাখতে পারছে না, পা বেয়ে রক্ত ঝরছে। তে দরজায় উন্মাদভাবে ধাক্কাতে লাগে। দরজা খুলে যায়। একজন বয়স্ক মহিলা বাইরে উঁকি দেয়। তার মুখটা বয়স্ক ছিল কিন্তু দয়ালু। সে তের দিকে তাকায়। তার এলোমেলো চেহারা দেখে মহিলার চোখ বড় বড় হয়ে যায়। ও ডিয়ার, কে তুমি? তোমার কি হয়েছে? তে কথা বলার জন্য মুখ খোলে কিন্তু কোনো শব্দ বের হলো না। তে তাকে কিছু বলতে পারে না। সে যে দুঃস্বপ্ন থেকে বেঁচে এসছে তা সে ব্যাখ্যা করতে পারে না। দয়া করে আমাকে সাহায্য করুন। মহিলাটি দ্বিধা করলেন না। তিনি দরজা আরো প্রশস্ত খুললেন, তেকে ভিতরে আসার জন্য ইশারা করলেন। তার স্বামী দরজায় এসে হাজির হলো। তের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে যায়। মেয়েটা বিপদে আছে, মহিলাটি বললেন। তেকে একটা চেয়ারে বসতে দিলেন। যাও, প্রাথমিক চিকিৎসার কিটটা নিয়ে এসো। লোকটি মাথা নাড়িয়ে অন্য ঘরে চলে যায়। মহিলা তের সামনে হাঁটু গেড়ে বসে। তার হাত কোমলভাবে হাঁটু পরীক্ষা করতে লাগে। এটা দেখতে খারাপ লাগছে, সে বিড়বিড় করে বলল, তার কণ্ঠস্বর উদ্বেগে ভরা। তোমার কিছুক্ষণ বিশ্রাম নেওয়া দরকার। ধন্যবাদ, তে ফিসফিস করে বলে। তার কণ্ঠস্বর খুব একটা শোনা যাচ্ছিল না। সে তের দিকে মুখ তুলে তাকালো। তার ভঙ্গি নরম। তুমি কি আমাকে বলতে চাও তোমার কি হয়েছে? মাথা নাড়লো। চোখে জল এসে পড়ে কিন্তু বলতে পারে না। কথাগুলো বলার সাহস পায় না। ঠিক আছে, এটা নিয়ে তোমাকে কথা বলতে হবে না। তুমি এখানে এখন নিরাপদ। নিরাপদ, এই শব্দটি তের কাছে অপরিচিত মনে হচ্ছিল, যেন এটি তার পৃথিবীতে নেই। কিন্তু যখন সে সেখানে বসেছিল তার ঘরের উষ্ণতা তাকে ঘিরে রেখেছিল। তে নিজেকে বিশ্বাস করতে বাধ্য করছিল মাত্র এক মুহূর্তের জন্য। তুমি যতদিন প্রয়োজন এখানে থাকতে পারো, মহিলাটি বললেন। তার হাসি সদয় এবং আশ্বস্তকারী। কৃতজ্ঞতার সাথে মাথা নাড়ে। তে এই লোকদেরকে চিনত না, কিন্তু তারা থেকে এমন কিছু দিয়েছে যা সে অনেক দিন ধরে অনুভব করেনি। তে যখন সেখানে বসে তার স্পন্দনকে শান্ত করার চেষ্টা করছিল তখনও সে তার ভয়কে দূর করতে পারছিল না যে সেই মাস্ক পরা ছেলেটা এখনো বাইরে আছে। তাকে না পাওয়া পর্যন্ত সে থামবে না।
পরে 2 দিনতে বৃদ্ধ দম্পতির বাড়িতে আরামে কাটায় নিরাপত্তা এবং অস্বস্তির এক অদ্ভুত মিশ্রণ নিয়ে। তারা সদয় ছিলেন, তার আঘাতের চিকিৎসা করেছিলেন এবং তাকে পুষ্টিকর খাবারও পরিবেশন করেছিলেন। কিন্তু তের মন অস্থির। তার মন যজ্ঞকে তীক্ষ্ণ দৃষ্টি এবং তার কণ্ঠের অন্ধকার প্রতিশ্রুতির স্মৃতিতে তাড়িত। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে সে এখন মুক্ত, চিরতরে তার হাত থেকে পালিয়ে এসেছে সে। কিন্তু তের কাছে স্বাধীনতা ভঙ্গুর মনে হচ্ছিল, যেন যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়ে যাবে। সন্ধ্যাবেলায় দরজা টোকা পড়ার শব্দেতে চমকে ওঠে বৃদ্ধা, যাকে তে মিসেস চই বলে চেনে। তিনি দরজায় সাড়া দিলেন। তিনি নিশ্চল হয়ে বসে রয়, তার হৃদয় ধড়ফড় করছিল। যখন বৃদ্ধা প্রবেশ করে তখন একজন পরিচিত ব্যক্তি তার পিছু পিছু ঘরে ঢোকে। ওটা ছিল জিহুন, তার ছোটবেলার বন্ধু। ওর উপস্থিতি তের জন্য একটা ধাক্কা ছিল। ভিতর দিয়ে উষ্ণ জোয়ারের মতো স্বস্তি খেলে গেল। সে জিহুনকে অনেক বছর দেখেনি, কিন্তু ওর ছেলেসুলভ হাসি এবং উষ্ণ চোখ দুটো কখনো পরিবর্তন হয়নি। জিহুন, ওর নামটা বলার সাথে সাথে তের গলাটা কেঁপে ওঠে। আমি তোমাকে সর্বত্র খুঁজেছি। আবেগে ভরা গলায় সে বলল। তুমি ঠিক আছো? তোমার কি হয়েছে? তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তে তার কাছে উঠে যায় এবং চিরকালের মতো অনুভূতিতে সে প্রথমবারের মতো নিরাপদ বোধ করে। ধন্যবাদ, আমাকে খুঁজে বার করার জন্য ধন্যবাদ। জিহুন তের কাঁধে হাত রাখে, আশ্বস্ত করার মতো একটা হাসি দেয়। চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তুমি এখন নিরাপদ। তে মিসেস চোয়ের দিকে ফিরে, তার মুখ বেয়ে অশ্রুধারার কৃতজ্ঞতা স্পষ্ট দেখা যায়। সবকিছুর জন্য ধন্যবাদ, আমি আপনার দয়া কখনো ভুলব না। সে উষ্ণভাবে হাসলো। বি কেয়ারফুল ডিয়ার, আর যদি তোমার আবার কখনো আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তুমি জানো আমাদের কোথায় পাবে। প্রথমে গাড়ি চালানোর সময়টা ছিল শান্ত, নীরবতা ভারী কিন্তু অস্বস্তিকর নয়। তে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়। পরিচিত রাস্তাগুলো অতীতকে ঝাপসা করে তুলছিল, ভারী স্মৃতি ভেসে উঠছিল। কিন্তু জীবনের আচরণে কিছু একটা ছিল যা থেকে অস্থির করে তুলতে শুরু করে। স্টিয়ারিং হুইলে তার আঙুল সাদা ছিল এবং তার চোয়াল মুচড়ে গিয়েছিল। তারা চুইয়ের বাড়ি ছাড়ার পর থেকে কিছু বেশি বলেনি। তার চোখের উষ্ণতা যেন স্নাল হয়ে গেছে। তে দ্বিধাগ্রস্তভাবে বলে, জিহুন। সে তৎক্ষণাৎ উত্তর দিল না। অবশেষে যখন সে কথা বলল তখন তার কণ্ঠ ছিল ভয়ঙ্কর শান্ত। তুমি জানো না আমি কতদিন ধরে এর জন্য অপেক্ষা করেছি। কিসের জন্য অপেক্ষা করেছো? তা জিজ্ঞেস করে। তার গলায় বিভ্রান্তি, ভয়ে ঢুকে পড়ে। জিহুনের ঠোঁটে হাসি ফুটে উঠল, কিন্তু তাতে কোনো ভালো লাগার অনুভূতি ছিল না। দেখতে পাবে। তের মন কেঁপে ওঠে। এটা একটা ভুল ছিল, ভয়ঙ্কর ভুল। যখন তারা বাড়িতে পৌঁছায় তখন জিহুন থেকে একা বের হওয়ার জন্য অপেক্ষা করে না। সে তের হাত ধরে গাড়ি থেকে টেনে নামিয়ে দেয়। তার হাতের মুঠোয় থেতলে যেতে থাকে তের কবজি। জিহুন, কি করছো কি? তে হাঁফাতে হাঁফাতে নিজেকে পিছনে টানতে চায়। চুপ করো। সে চিৎকার করে ওঠে, তেকে টেনে ভিতরে নিয়ে যায়। পিছনে দরজাটা বন্ধ হওয়ার মুহূর্তে তার সমস্ত আচরণ বদলে যায়। তে যে ছেলেটিকে বছরের পর বছর ধরে চেনে, সে এ না। তার জায়গায় এমন একজন আছে যাকে সে চেনে না। আমি যতদূর মনে করতে পারি তোমাকে আমি ভালোবাসি। তার কণ্ঠস্বর নিচু এবং বিপজ্জনক। কিন্তু তুমি কখনো আমাকে লক্ষ্য করনি, তাই না? তুমি সবসময় এত ব্যস্ত ছিলে, এত অন্ধ ছিলে যে তোমার সামনে কি আছে না আছে তুমি দেখতেই পেতে না। জিহুন, প্লিজ, তুমি আমাকে ভয় দেখাচ্ছ। গুড, তোমার ভয় পাওয়া উচিত। জিহুন থেকে ধাক্কা দেয়। তে হোঁচট খেয়ে পিছনের দিকে সরে যায়। তার পিঠ দেওয়ালে ঘেঁষে যায়। তার শরীরে ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ার সাথে সাথে সে কেঁপে ওঠে। তুমি কি মনে করো তুমি পালিয়ে যেতে পারো আর সবকিছু ঠিক হয়ে যাবে? তুমি কি মনে করো আমি তোমার মনোযোগের যোগ্য নয়? তার কথাগুলো গভীরভাবে আঘাত করছিল, কিন্তু তার চোখের ঘৃণায় দেখে সত্যি ভীত করে তুলছিল। সে একটা ফুলদানি নিয়ে মেঝেতে ছড়িয়ে মারে, যার ফলে ফুলদানিটি ভেঙে যায়। তে ভয়ে মুখে হাত চেপে ধরে। জিহুন তের দিকে এগিয়ে আসে। সেই ফুলদানিটি ভাঙা অবস্থায় সে হঠাৎ করে তার হাতে তুলে নেয় এবং বাহুতে ভাঙা কাচের ফুলদানিটি ছুঁড়ে দেয়। তুমি কেন করছো
ভেঙে যায়, মুখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কারণ আমি পারি। সে সহজভাবে বলে, পিছন থেকে বের করে, জিহুন, না না জিহুন, জিহুন। সে ফিস ফিস করে বলে, তার কণ্ঠস্বর কাঁপছে। জিহুন উত্তর দেওয়ার আগেই দরজা জোরে খুলে যায়। জিহুন তে চমকে ওঠে, আর কে ঢুকেছে তা দেখে তে থমকে যায়। জংকুক। তার মুখভঙ্গি ছিল খুনসুটির মতো। তার চোখ দুটো এমন ক্রোধে জ্বলছিল যাতে আগে কখনো দেখেনি। সে দ্বিধা করেনি। সে জিহুনের দিকে ঝাঁপিয়ে পড়ে, তাকে মাটিতে ফেলে দেয়। ওকে ছেড়ে দে! জংকুক গর্জন করে ওঠে, তার কণ্ঠস্বর নিচু এবং বিপজ্জনক। দুজনের মধ্যে লড়াই চলছিল। তাদের নড়াচড়া এলোমেলো ভাবে ঝাপসা হয়ে যাচ্ছিল। তে নড়তে চড়তে পারছে না, শ্বাস নিতে পারছে না। সে শুধু দেখতে পাচ্ছিল কিভাবে জংকুক জিহুনকে পরাজিত করছে। তার শক্তি অতুলনীয়। জিহুন যখন অবশেষে শান্ত হয়, জংকুক তের দিকে ফেরে তার কাছে আসতে তার মুখটা একটু নরম হয়ে আসে। তার হাত তের দিকে এগিয়ে যায়। তুমি এখন সেফ, চলো। হাসপাতালে শক্ত বিছানায় বসে থাকা অবস্থায় তের নাকে অ্যান্টিসেপটিকের তীব্র গন্ধ ভেসে আসছে। সবে মাত্র ঘটে যাওয়া সবকিছু নিয়ে তার মন মেঘলা হয়ে গেছে। তার শরীর ভারী ভারী, ত্বকে আঘাতের চিহ্ন এবং কাটা দাগ, জীবনের বিশ্বাসঘাতকতা এবং তারপরে বিশৃঙ্খলতার প্রতি তীব্র স্মৃতি জড়িয়ে যাচ্ছিল। কিন্তু তের বুকের উপর যা বোঝা ছিল তা কেবল শারীরিক যন্ত্রণার কারণে ছিল না, এটি ছিল তার ভিতরে যে বিভ্রান্তি ছিল তা নিয়ে। জংকুক জানালার পাশে চেয়ারে চুপচাপ বসে আছে। তার ভঙ্গি শান্ত, পরিস্থিতির কারণে প্রায় খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিল। তারা হাসপাতালে আসার পর থেকে সে খুব বেশি কথা বলেনি। কেবল হাসপাতালের কর্মীদের কাছে তার চিকিৎসা সঠিকভাবে করানোর জন্য হুকুম দিয়েছিল। তার উপস্থিতি শ্বাসরুদ্ধকর তবুও অদ্ভুতভাবে সান্ত্বনাদায়ক মনে হচ্ছিল তের কাছে। বেডে বসে জংকুকের দিকে তাকায়। তার দৃষ্টি তার হাতের দিকে ঝিমঝিম করছে। তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? অবশেষে ভারী নীরবতা ভেঙে তে জিজ্ঞেস করে। জংকুকের ঠোঁট দুটো কেঁপে ওঠে একটা ছোট্ট হাসিতে, যে হাসি তার চোখের কাছে পৌঁছায়নি। আমি সবসময় জানতাম তুমি কোথায়, তে। তার কথাগুলো তের মেরুদণ্ড বেয়ে একটা কাঁপুনি ছড়িয়ে দেয়। তুমি কি বলতে চাইছো? জংকুক তার চেয়ারে হেলান দিয়ে পা দুটো এদিক ওদিক করে বসে, যেন এটা একটা স্বাভাবিক কথোপকথন। আমি কয়েক মাস ধরে তোমাকে দেখছি, মনে আছে? জিহুন তার উদ্দেশ্য সম্পর্কে মোটেও ক্ষুণ্ণ ছিল না। তোমার প্রতি তার আবেগের কথা আমি অনেকদিন ধরেই জানি। তে তার দিকে তাকিয়ে থাকে, তার মন দ্রুত সে যা বলছিল তা বোঝার চেষ্টা করছিল। তুমি তার সম্পর্কে জানতে, আর তুমি আমাকে সতর্ক করনি? আমার কিছু রিজন ছিল। তার কণ্ঠ শান্ত। আমি ভাবিনি যে সে আসলে কি করবে, কিন্তু যখন তুমি পালিয়ে ওই বাড়িতে গিয়েছিলে, আমি জানতাম যে সে অবশেষে তোমাকে খুঁজে পাবে। সে কারণেই আমি অনুসরণ করেছি। তুমি বলছো যে আমি পালিয়ে যাওয়ার পরও তুমি আমার উপর নজর রেখেছিলে? জংকুক কাঁধ ঝাঁকায়, যেন এটা পৃথিবীর সব থেকে স্বাভাবিক জিনিস। তুমি আমার তে, আমি তোমাকে বলেছিলাম না আমি অন্য কারোকে তোমার ক্ষতি করতে দেব না। কেন? তুমি এসব কেন করছো? জংকুক দাঁড়িয়ে রইল, তার নড়াচড়া ধীর, সুনিশ্চিত। ঘর পেরিয়ে এসে তের সামনে এসে দাঁড়ায়, বেটে হাত রেখে সামনে ঝুঁকে যাতে তের চোখের সামান হয়। দৃষ্টি তের দিকে ছিদ্র করে। কারণ তুমি একমাত্র জিনিস যা আমার জীবনের অর্থবহ। মৃদু স্বরে বলে, তার কণ্ঠস্বর এমন তীব্রতায় ভরে যায় যাতে বুক কেঁপে ওঠে। আর তোমাকে নিরাপদ রাখার জন্য আমার যা যা করার দরকার আমি তাই করব। জংকুক হাত বাড়ায়, তার আঙুলগুলো তের চুলের উপর বিক্ষিপ্ত অংশ ছড়িয়ে দেয়। তার স্পর্শ মৃদু ছিল, কিন্তু তাতে তের মধ্যে একটা বিদ্যুৎ স্ফুট হয়, এমন একটা অনুভূতি যা সে স্বীকার করতে চায়নি। রাতের বেলায় হাসপাতালের নীরব কোলাহল অদ্ভুতভাবে আরামদায়ক ছিল। করিডোরে মেশিনের মৃদু বিপিং এবং নার্সদের নিরাপদ ধ্বনি অন্যথায় স্থির বাতাসকে ভরে দিয়েছিল। ঘুমের মধ্যে হঠাৎ তের কাঁধে একটা শক্ত হাতের আভাস পায়। তের চোখ খুলে, চোখের সামনেই জংকুকের ছায়ামূর্তি দাঁড়িয়ে। তেকে বাস্তবে ফিরিয়ে আনে। কি হয়েছে? জংকুকের মুখের ভাব উত্তেজনাপূর্ণ, চোখ দুটো তীক্ষ্ণ। আমাদের এখনই যেতে হবে। কেন? কি হয়েছে?
তের উত্তর দেওয়ার আগে জঙ্কুক তার হাত ধরে বসিয়ে দেয়, টেবিল থেকে কোটটা তুলে তের হাত ধরে আস্তে আস্তে তাকে বেড থেকে নামিয়ে নিয়ে যেতে থাকে। তার পা কাঁপছিল কিন্তু জঙ্কুকের পাশে অবিচল উপস্থিতি দেখে হাঁটতে সাহায্য করছিল। চারপাশে এক অস্বস্তিকর নীরবতা নেমে আসে। পার্কিং লটটি আবছা আলোয় ভরা ছিল, একজনের মানুষ দেখা যাচ্ছিল না। আমার সাথে থেকো, জঙ্কুক বিড়বিড় করে বলে, তার কণ্ঠস্বর নিচু। দেখে তাকে আর দুবার বলতে হয়নি, তে জঙ্কুকের সাথে একদম চিপে ছিল। তার বুকের ভিতরে স্পন্দন খুব জোরে জোরে বাজছিল। অন্ধকার আর নীরবতা থেকে ভয় ভরিয়ে দিয়েছিল। তারা গাড়ির কাছে পৌঁছাতেই জঙ্কুক গাড়ির দরজা খুলে দেয়, তে উঠে বসে। তার দৃষ্টি চারিদিকে পরিবেশ পর্যবেক্ষণ করছে। জঙ্কুক ড্রাইভিং সিটে বসে গাড়ির ইঞ্জিন স্টার্ট করে। গাড়ি চালানোর সময় নীরবতা, রাস্তার টায়ারের ঘষার শব্দ। তে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, তার বুকের ভিতর অস্বস্তি হচ্ছে। কয়েক কিমি যাওয়ার পর সে গাড়ির গতি কমিয়ে দেয়। তে চোখ দ্রুত সামনে রাস্তার দিকে যেতে নিঃশ্বাস আটকে যায়। গাড়ির হেডলাইটের সামনে দেখা যায় জিহুন দাঁড়িয়ে আছে, তার হাতে কোনো বড় ধারালো জিনিস। জঙ্কুকের মুখের ভাব অন্ধকার হয়ে যায়। কোনো কথা না বলে সে সিট বেল্ট খুলে নেমে পড়ে রাস্তায়। এখানেই থেকো, জঙ্কুক আদেশ করে আর কিছু না বলে সামনের দিকে এগিয়ে যায়। তে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল সে দুজনের দিকে। উত্তেজনা স্পষ্ট ছিল এবং বাতাস বিপদে ভারী অনুভব হচ্ছিল। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকাকালীন অন্তগামী সূর্য সোনালি আভা পৃথিবীকে উষ্ণ আভা স্নান করাচ্ছে। সন্ধ্যার বাতাসে ফুলে মৃদু সুবাস ভেসে বেড়াচ্ছে। পাতায় মৃদু খসখসের শব্দ শান্ত পরিবেশকে আরো বাড়িয়ে তুলছে। তের হাত তার পেটে ছোট ফোলা বাঁকের উপর রাখা, দিগন্তের দিকে তাকিয়ে নানাদিক চিন্তা ভাবনায় ভরা। সে আকাশের দিকে তাকায়, আকাশের রং কমলা থেকে গাঢ় বেগুনি রঙে পরিবর্তিত হচ্ছে। আমি তোমাকে খুব মিস করছি। তার হৃদয়ের হৃদযন্ত্রটা তিক্ত মিষ্টি। এই মুহূর্তটিতে পৌঁছানোর জন্য সে যা যা করেছিল তার সবই তার মনে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ পিছন থেকে একটা শক্ত হাত তার কোমরে চারিদিকে জড়িয়ে নেয়। এক পরিচিত উষ্ণতায় টেনে নেয় তার দিকে। আবার আমার কথা ভাবছো? একটা গভীর প্রশান্তিদায়ক কণ্ঠস্বর তার কানে ভেসে আসে। তুমি আবার দেরি করে। জঙ্কুকে ঠোঁটে এমন একটা হাসি পরিণত হলো যা শীতলতম হৃদয়কে গলে দিতে পারে। আই নো, আই এম সরি ডিয়ার। তারপর যেন তারা বিলম্বের ক্ষতিপূরণ দিতে সে তার পিছন থেকে ফুলের তোড়া প্রকাশ করলো। জঙ্কুক তোড়াটা নেওয়ার সময় তে হৃদয় আনন্দে ফুলে ওঠে। আর কিছু বলার আগেই সে তার সামনে হাঁটু গেড়ে বসে। তার চোখ তার পেটের উপর আটকে আছে। সে সেখানে একটা আলতো চুমু করে। আমার বেবিকাল ভিতরে কি করছে? তার ঠোঁটে একটা হাসি রেখা ফুটে ওঠে, আঙুলগুলো নরম চুলের মধ্যে দিয়ে ঘোরাতে লাগে। তুমি নিশ্চিত একটা মেয়ে হবে? অবশ্যই, সে তার মায়ের মতো সুন্দর হবে। ইউ আর ইম্পসিবল। আর তুমি এই জন্যই আমাকে ভালোবাসো। তার স্পর্শে উষ্ণতা, তার দৃষ্টিতে ভালোবাসার সবকিছুই অনেক বেশি ছিল, তবুও কখনো তের জন্য যথেষ্ট ছিল না। সে দুর্ভাগ্যজনক রাতের স্মৃতি তের মনে প্রাণবন্ত হয়ে ভেসে ওঠে। চিরতরে তাকে হারানোর কতটা কাছাকাছি চলে গিয়েছিল। যখন তার বাহুতে লুটিয়ে পড়েছিল, তার শরীর প্রাণহীন রক্তে ভেজা ছিল। রক্তপাত থামাতে গিয়ে তে হাত কাঁপছিল, অশ্রু তার ফ্যাকাশে মুখের উপর পড়ছিল। আমার সাথে থেকো জঙ্কুক, প্লিজ। তুমি আমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলে, মনে আছে? এই হাসপাতালে যাওয়ার পর থেকে আতঙ্ক, হতাশায় আবছা আবছা ভাব তার মনে ফুটে উঠছিল। অজ্ঞান হয়ে থাকা সত্ত্বেও তে তার থেকে দূরে সরতে পারেনি। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না জঙ্কুক, না, এখন না, কখনো না। তে ওয়েটিং রুমে বসে থাকে। তার স্পন্দন বেড়ে যাচ্ছিল এবং সে অলৌকিক কিছুর জন্য প্রার্থনা করছিল। মিনিটগুলি কয়েক ঘন্টার মতো মনে হচ্ছিল তার কাছে। সে অবশেষে জানতে পারলো জঙ্কুক সুস্থ আছে। তো তখন তার মধ্যে স্বস্তির জোয়ার খেলে গিয়েছিল। তারপরের দিনগুলো খুবই দীর্ঘ ছিল। তে তার দেখাশোনা করতো, তার যত্ন নিত। একদিন সন্ধ্যায় যখন তে বিছানায় গোছাচ্ছিল, তখন জঙ্কুক জেগে ওঠে। তুমি এখানে কি করছো তে? আমি যা করেছি তারপরেও? তে তার চোখের দিকে তাকায়। কারণ আমি তোমাকে ঘৃণা করতে পারি না জঙ্কুক। আমি ভেবেছিলাম আমি ঘৃণা করি, কিন্তু না, আমি পারিনি। জঙ্কুক হাত বাড়িয়ে তার চোখ মুছে দিয়েছিল। তোমাকে আর কিছু বলতে হবে না, তোমার চোখ আমার কাছে সবকিছু বলে দিয়েছে। এটা পরিকল্পিত ছিল না, কিন্তু কথাগুলো বেরিয়ে আসে। দেখে অবাক করে দিয়ে জঙ্কুকে স্বীকার করলো যে সে তার অতীতের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত।
রাতের খাবারের পর জঙ্কুক আটতে বসার ঘরে সোফায় বসে আছে। টেলিভিশনের মৃদু আলো ঘরটাকে নরম করে তুলছে। ল্যাভেন্ডার মোমবাতির সুবাসে আরামদায়ক করে তুলছে পরিস্থিতি। তুমি কি দেখতে চাও? স্ক্রিনের অন্তহীন বিকল্পগুলি স্ক্রোল করতে করতে তে জিজ্ঞেস করে। পাশে বসে থাকা জঙ্কুক তের কাছে ঝুঁকে পড়ে, কাঁধের উপর থুতনি রেখে বলে, কিছু একটা রোমাঞ্চকর। তে চোখ ঘোরায়। তোমার সাথে টিভি দেখা আমার স্বার্থের বাইরে জঙ্কুক। কেন এমন করো? কারণ তোমাকে লজ্জায় দেখতে খুব মজা লাগে ডিয়ার। তার চঞ্চল ঠাট্টা উপেক্ষা করে তুই একটা রোমান্টিক মুভি চালাই। জঙ্কুকের চোখ পর্দার থেকে বেশি তার দিকে উপস্থিত। আমার দিকে তাকানো বন্ধ করো। আমি নিজেকে আটকাতেই পারছি না। তুমি মুভির থেকেও বেশি বিনোদনমূলক। কিছুক্ষণ পর তারা মুভি দেখাতে মনোযোগ দেয়। গল্পের ঘনত্ব বাড়ার সাথে সাথে ঘরের পরিবেশ বদলে যায়। পর্দা একটা তীব্র দৃশ্য ফুটে ওঠে। দুটো চরিত্রের মাঝে উত্তপ্ত তর্ক যা দ্রুত একটি আবেগপূর্ণ মুহূর্তে পরিণত হয়েছে। তের মুখ লাল হয়ে যায় এবং যখন তে জঙ্কুকের দিকে তাকায় সে তখন লক্ষ্য করে তার চোখ দুটো এক পরিচিত তীব্রতায় অন্ধকার হয়ে গেছে। জঙ্কুক একটাও কথা বলে না, কিন্তু তার কাজগুলো অনেক কিছু বলে দিচ্ছে। ধীরে ধীরে সে আরো ঝুঁকে পড়ে তীর দিকে, তার হাত তের গলার কাছে। জঙ্কুক তে ফিসফিস করে বলে, কিন্তু জঙ্কুক তা শোনে না। আমাকে একটা মুহূর্ত দাও। তাদের চারিপাশে পৃথিবীটা কেমন জল জল করে উঠছে। তুমি আশেপাশে থাকলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। জঙ্কুক, আমি আমি তুমি খুব সুন্দর তে। ওয়েট! জঙ্কুক তৎক্ষণাৎ থেমে যায়। তার কালো চোখগুলো উদ্বেগের সাথে তের দিকে তাকায়। কি হয়েছে? আমি তোমাকে কষ্ট দিচ্ছি? তে মাথা নাড়ে। না, এটা ঠিক নয়। আমরা এখন এটা করতে পারবো না। তুমি। জঙ্কুকের মুখে উপলব্ধি ফুটে ওঠে এবং সে তের কপালের সাথে কপাল মিলিয়ে মৃদু হাসে। ঠিক, আমার লিটল প্রিন্সেস কষ্ট পাবে না। ইউ আর ইম্পসিবল। আর তবু তুমি আমাকে ভালোবাসো। তে দীর্ঘ শ্বাস ফেলে তার কাঁধে মাথা রাখে। হ্যাঁ, ভালোবাসি, কিন্তু তোমাকে আমার থেকে দূরে থাকতে হবে যতদিন না আমাদের বেবি আসে। জঙ্কুক হেসে ওঠে। আমি প্রমিস করতে পারছি না ডিয়ার, কিন্তু আমি চেষ্টা করব। তারা কিছু মুহূর্তে এইভাবেই কাটায়, যাদের নীরব ঘনিষ্ঠতা উপভোগ করার সময় সিনেমাটি অনেক আগেই ভুলে যায়। জঙ্কুকের হাত তের পিঠের উপর সুরক্ষিতভাবে একটা নীরব প্রতিশ্রুতি দেয় যে সে সর্বদা তের জন্য আছে, তাদের জন্য।